জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। বাংলাদেশ সহ 14টি দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের নতুন ঘোষণার পর এর প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বাংলাদেশি পণ্যের উপর নতুন করে 35% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠিও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উচ্চ শুল্ক এড়ানোর জন্য কোনো বিকল্প পথে পণ্য পাঠালে তা এই শুল্কের আওতায় আসবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই 35% শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। বাংলাদেশ যদি এই শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার আরও বাড়ানো হবে। চিঠিতে এমন হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আমরা নির্ধারিত 35%-এর সঙ্গে আপনার বাড়ানো হার যুক্ত করব। ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অস্থিতিশীল বাণিজ্য ঘাটতি তৈরি করেছে, যা মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর নির্ভর করে শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। শুধু বাংলাদেশি নয়, নতুন করে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশ। এর আগে গেল এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তখনও বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অনুরোধে 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেন ট্রাম্প, যা শেষ হবে আগামী 9 জুলাই। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এদিকে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপ পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এই বিষয়ে আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর যে বৈঠক হবে, সেখানে শুল্ক আরোপের বিষয়টি আলোচনা হবে। যুক্তরাষ্ট্র সরকারের সাথে সরাসরি এই আলোচনায় নতুন করে কমে আসতে পারে শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। সেখানে এত শুল্ক দেওয়ার যৌক্তিকতা নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। দেশের উন্নতির কথা বলে পুরো টেলিকম খাতকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে অভিযোগ করেছেন খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশীয় কোম্পানিগুলো টিকতে পারবে না। এ বিষয়ে বিএনপি মহাসচিবের উদ্বেগ খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নীতিমালায় কাউকে বাদ দেয়া হচ্ছে না জানিয়ে নানাভাবে দেশীয় বিনিয়োগকারীদের সুযোগ বাড়ানোর কথা জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। এক মোবাইল অপারেটর থেকে অন্য অপারেটরে কল সংযোগে কাজ করে দেশীয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। প্রতি সংযোগে তারা পায় 4 পয়সা করে। এর থেকে অর্ধেক দেয় বিটিআরসিকে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন টেলিকম নীতি বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে এসব প্রতিষ্ঠান। একটা কর্মসংস্থান যে মার্কেটে তৈরি হয়েছে, সেই কর্মসংস্থানটা নষ্ট হচ্ছে। দেশীয় উদ্যোক্তা আইসিএক্স, আইজিডব্লিউ, আইআইজি, এই 3টা ইন্ডাস্ট্রিতে যত আমার দেশীয় ছেলেরা কাজ করছে, তারা জবলেস হচ্ছে। তার প্রেক্ষিতে আমি পাচ্ছি প্রান্তিক পর্যায়ে মূল্য কমে আসবে নেবার।
ফরেন কোম্পানির পার্টিসিপেশন দেখা যাচ্ছে প্রতিটি সেক্টরেই রাখা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় কোম্পানি এখানে সার্ভাইভ করা তো সম্ভবই না, এবং দেশীয় কোম্পানি ইভেন্চুয়ালি একটা কোম্পানিও দেশীয় কোম্পানি টিকতে পারবে না। এই প্রতিযোগিতা একটা অসম প্রতিযোগিতা, একটা বৈষম্যের শিকার আমরা। বিষয়টি নিয়ে সম্প্রতি বিএনপি মহাসচিব উদ্বেগ জানিয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এদিকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী বিএনপি মহাসচিবের দাবির বিষয়টি প্রয়োজনে খতিয়ে দেখার আশ্বাস দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, আমরা সেই সংবাদ সম্মেলনে উঠে আসার যে বিষয়বস্তুগুলো সেটাও একেবারে মনোযোগ দিয়ে পড়েছি। সেখানেও যদি কিছু সংশোধন প্রয়োজন হয় আমরা করব। এ খাতের সিন্ডিকেট চক্র নতুন ব্যবসায়ীদের আসতে দিচ্ছে না বলেও জানান এই টেলিযোগাযোগ বিশেষজ্ঞ। এখানে অনেকগুলো দালাল শ্রেণীকে বসানো হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। এখন এতে সমস্যা হচ্ছে কি, আমরা যখন ডেটা প্রাইস কমাতে চাই বা ভয়েস প্রাইস কমাতে যাই, তখন এই যে ব্রোকার আছে, মাল্টি লেয়ার ব্রোকার, এই ব্রোকারদের হিস্সাটা দিতে হয়। নতুন পলিসিতে আমরা বলছি আমরা কারো লাইসেন্স কেড়ে নিব না। মধ্যস্বত্বভোগী যে লেয়ারটা আছে তার ন্যাচারাল লাইসেন্সের ন্যাচারাল লাইফ টাইম যখন শেষ হবে সে অটোমেটিক বাদ পড়ে যাবে। তখন তাকে নতুন বিনিয়োগ নিয়ে আসবে, নতুন লাইসেন্স রেজিমে যে 3টা স্তর আছে সেই 3টা স্তরের কোন একটা স্তরের লাইসেন্স নিয়ে সে ব্যবসা করবে। বিশেষ সহকারী বলেন, নতুন নীতিমালায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 4-5 কোটি টাকা খরচ করে 400 কোটি টাকার বেশি সেইখান থেকে আয় করছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কালো টাকা ও অপতৎপরতার মাধ্যমে মব কালচার তৈরি করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই নানা বয়ান দিয়ে নির্বাচন পেছানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। বিগত 3 নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। সিএসি বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। EU সহ অনেকেই চিঠি দিয়ে জানিয়েছে। এছাড়া নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে 11 বছর পর আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে চলছে এই শুনানি। 2014 সালের 24শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করলেও গেল 11 বছরে তার শুনানি হয়নি। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনে আনা 5টি অভিযোগের 2টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তখন, যার একটি আখাউড়ার 33 জনকে গঙ্গাসাগর দিঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরের পর 139 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত।
রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাড়িতে ঢুকে মারধর করে এক ব্যক্তিকে হত্যা ও তার স্ত্রীকে জখম করেছে ডাকাতরা। এ সময় টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। স্বামী ইসমাইল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করলেও গুরুতর আহত সালেহা বেগমকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে ডাকাতদের ধরতে অভিযান চলছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ভোর 4টার দিকে যাত্রাবাড়ির বিবির বাগিচার এই বাড়ির দোতলার পেছন দিকে গ্রিল কেটে ভিতরে ঢোকে 4 ডাকাত। বাড়ির মালিক ইসমাইল হোসেনকে মারধর করে এবং তার স্ত্রী সালেহা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালেহা বেগমকে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাকাত ঢুকছে, ডাকাতি কইরা যাওয়ার সময় মারধর হয়েছে, মারপিট হয়েছে। আমরা তৎক্ষণাৎ যাওয়ার পর দেখি আমরা ওনার হালকা নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছিল আমাদের, আর ওনার ওয়াইফের পা থেকে ব্লিডিং হচ্ছে। আমরা সময় না নিয়ে আমরা ওনাদেরকে মেডিকেলে পাঠাইছি। ঘটনার পর বিবির বাগিচার ওই বাসায় তদন্তের জন্য যায় পুলিশ। বাড়ির সামনের দিকে সিসি ক্যামেরা থাকলেও পিছন দিয়ে ডাকাতরা ভিতরে যাওয়ায় কোনো ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মূল রহস্যটা কি, কারা কারা জড়িত। যে বয়স্ক মহিলা তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি। আমরা আশা করি এই খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। দীপন দেওয়ান, RTV, ঢাকা। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে সিলেটে। পাথর কোয়ারি খুলে দেয়া, জেলা প্রশাসকের অপসারণ সহ 6 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে সকাল থেকে পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সিলেটে গত কয়েকদিন থেকেই পূর্ণ পরিবহন ধর্মঘট চললেও সকাল থেকে সব রকমের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এদিকে ধর্মঘটের বিপরীতে নিজেদের অবস্থান ঘোষণা দিয়েছে জেলার CNG, অটোরিকশা, অটো টেম্পো, ট্যাক্সি মালিক সমিতি। জুলাই আন্দোলনের উত্তাল প্রতিটি ক্ষণ যেন স্মৃতিপটে এখনও দৃশ্যমান, ফিকে হয়নি এতটুকু। কোটা সংস্কারের দাবিতে 8 জুলাই ছিল বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিন। সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করে আন্দোলন করে হার না মানা শিক্ষার্থীরা। উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কোটা প্রথার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রক্তাক্ত জুলাইয়ের উত্তাল দিনের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ। 8 জুলাই ঠিক 1 বছর আগে পূর্বঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনে দুপুরের পর থেকে রাস্তায় নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পুলিশ বিক্ষোভ মিছিল রুখতে এলে এতটুকু পিছু না হটে বীর দর্পের সামনে এগিয়ে যান তারা। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। এভাবেই আন্দোলনকারীদের সাহসী মনোবলে বিস্মিত হয় পুরো দেশ। আন্দোলন সফল করতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 65 সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয় সেদিনই। রক্তে আগুন ধরানো জুলাই আন্দোলনের স্মৃতি পরম যত্নে বুকে লালন করে রেখেছেন বিপ্লবী ছাত্ররা। যখন দেখি যে আমার আশেপাশে সবাই নিজ উদ্যোগে যখন আন্দোলনে চলে আসতেছিল, তাহলে ওই টাইমে আসলে রুমে থাকা কোনোভাবেই পসিবল না। চোখ বন্ধ করলে প্রত্যেকটা দিন এই স্মৃতিগুলো খুবই উজ্জ্বলভাবে আমাদের চোখের সামনে আসে। মোটিভেশনের কথাটা যদি বলি, আমাদের মোরাল কখনো ডাউন হয় নাই, আমাদের মোরাল হাই ছিল। কারণ আমাদের দেখা গেল যে যখনই ওরা কোনো এগেইনস্ট কর্মসূচি দিত, ওইটা আরও পুনর্জীবিত করতো আমাদের। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দাবি আদায়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এদিন কোটা পদ্ধতি সংস্কার সহ 4 দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, গোপালগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায়ে। মা চাচিরা হাঁড়িতে করে খাবার রান্না করে খিচুড়ি, ডাল যে যেভাবে পেরেছে আমাদের সাহায্য করেছে। আমাদের যে চাওয়াটা ছিল, যে পাওয়াটা ছিল, আমরা একটা স্বাধীন দেশ করব। আসলে উত্তপ্ত একটা পরিবেশ পরিস্থিতি ছিল, সেই মোমেন্টে আমরা এখানে আন্দোলন করেছিলাম। যদি আবারও কোনো শক্তি মানুষের অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টির চেষ্টা করে, তবে আবারও রুখে দাঁড়াবেন বিপ্লবী শিক্ষার্থীরা, এমনই প্রত্যয় তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাল্লিকেলেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। টেস্টে সিরিজ পরাজয়ের পর ওয়ানডেতেও হার দিয়ে শুরু হয় মিরাজ শান্তদের। তবে অনেক নাটকীয়তার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত মিরাজ বাহিনী। তবে দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় দুশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। সিরিজ জিততে ব্যাটিংয়ে তাই বাড়তি মনোযোগ টাইগারদের। এদিকে সিরিজ জয়ের বাড়তি চাপ নয়, বরং নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে চায় শ্রীলঙ্কা। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করব। সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। দর্শক, এবারে নিয়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 100, নিখোঁজ অনেকে। বড় ধরনের বিপর্যয় বলে ঘোষণা ট্রাম্পের। এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে যাওয়ার মিশনে রাতে মুখোমুখি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ জায়ান্ট চেলসি। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রায়না। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ ও পর্যটন সুরক্ষা আদেশ সহ 4টি পরিকল্পনা নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করেছে সরকার। হাওরের সংকট ও সম্ভাবনা বিষয়ক আলোচনা সভায় একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকা এ সভার আয়োজন করে। উপদেষ্টা বলেন, হাওরের ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। সেখানে নিয়ম নির্ধারণ করার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া হাওরবাসীর স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভাসমান হাসপাতাল নির্মাণের কথা সরকার ভাবছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সুরক্ষা আদেশ আমরা একটা ড্রাফট করছি, যেখানে আসলে আমরা এই কথাগুলো বলে দেব যে ট্যুরিস্ট কি করতে পারবে এবং কি করতে পারবে না। বলে তো দিলাম, তারপরে কি হবে। যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে ট্যুরিজম নিয়ন্ত্রণের কথা বললাম, সেখানে দেখা গেল যে জাহাজে উঠবার সময় ওই ক্যাসেট প্লেয়ারগুলো নিয়ে যায়, লাউড স্পিকারগুলো নিয়ে যায়। এখন যে ট্যুরিজমটা চলছে, এটা তো ইকো ট্যুরিজম আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না। আপনি যাচ্ছেন হাওরে, কিন্তু ক্যাসেট প্লেয়ার বাজিয়ে হাউস বোটের উপরে উঠে আপনি জোরে জোরে মিউজিকের সাথে আপনার কর্মকাণ্ড করছেন। এটাকে তো আমরা কোনোভাবেই ইকো ট্যুরিজম বলতে পারছি না। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্তকে পশ্চিমা অপনীতি বাস্তবায়নের ষড়যন্ত্র বলে অভিহিত করল জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। ঢাকায় জাতিসংঘের অনাহুত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এমনটা বলেন বক্তারা। ফ্যাসিবাদের সময় বাংলাদেশে মানবাধিকার অফিস খোলার উদ্যোগ জাতিসংঘ কেন নেয়নি প্রশ্ন তোলেন তারা। এলজিবিটিকিউকে মানবাধিকার হিসেবে মেনে না নেবার হুঁশিয়ারি দেন জাতীয় আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।
আর সরকার দ্রুত মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি। মূলত মানবাধিকারের আড়ালে ওই পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং এলজিবিটি যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। হিসাব অত্যন্ত সহজ, বাংলাদেশের মুসলমানদের এক ফুটা রক্ত যদি শরীরে থাকে, আমরা জীবিত থাকবো বাংলাদেশে, আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন, এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যের বিনিময় জাতিসংঘের এই অফিস এখানে স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আগামী দিন যেন কোনো বৃহত্তর কর্মসূচি দিতে না হয়, এজন্য পূর্বে আমরা মেসেজ দিচ্ছি। ভারী বৃষ্টিতে বরিশাল, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে নোয়াখালীর বেশ কিছু সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে। এছাড়া প্রধান সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালেও পানিতে ডুবে গেছে মহানগরীর বিভিন্ন রাস্তাঘাট। এদিকে সাগরে লঘুচাপের কারণে ভোলায় ভোর রাত থেকে ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়া বিরাজ করছে। বন্ধ রয়েছে ভোলা, লক্ষ্মীপুর ও মনপুরা ঢাকা রুট সহ অভ্যন্তরীণ 6 রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল। কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন শিক্ষার্থী। সকালে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী KM সাদমান রহমান ঢাকার মিরপুরের বাসিন্দা, KM আনিসুর রহমানের ছেলে। সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। নিখোঁজ 2 জন আসিফ আহমেদ ও অরিত্র হাসানও বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী। তাদের বাড়ি বগুড়ায়। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি দল। প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষে সোমবার সাদমান সহ 5 জন কক্সবাজারে বেড়াতে যান। দুপুরের সংবাদে পর্যন্ত। এই জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।